বদল করে মানে পোশাকটা পরিবর্তন করে আসলে কি মানে শরীরটাকে স্থায়িত্ব রাখা যায় কিনা? এখন এখানে ধরেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনেরও লিমিটেশন আছে। ধরেন উনি ইম্পোজ করলো ফাইন, কথার কথা, বা অর ক্রিমিনাল মামলা আপনার ট্রাইব্যুনালে করলো, কিন্তু সেই মামলার জাজমেন্ট হতে 96-এর কেস এখন পর্যন্ত হাইকোর্টে পেন্ডিং। তাহলে হাউ মেনি ইয়ার্স হিয়ার? তাহলে আপনার যদি 96 ধরেন 2000-2025 বছর, 29 বছরে এখন পর্যন্ত হাইকোর্ট পার হতে পারে না। তাহলে সুপ্রিম কোর্ট আছে, অ্যাপিলেট ডিভিশন আছে, সুপ্রিম কোর্ট, তারপরে অ্যাপিলেট ডিভিশন। তাহলে আমি যার জন্য বারবার বলছি ইকোসিস্টেম হলো টোটাল স্টেক হোল্ডার্সকে। আপনি যেমন ধরেন আমার কাছে অনেকগুলি কেস, যেমন যে ফাইনের কেস আসছে, এখন আমাদের যখনই আপনি ফাইন ইম্পোজ করবেন সেখানে প্রপোর্শনালিটি ডিসপ্রপোর্শনেট হতে পারবে না, যেটা আমাদের জুডিশিয়াল কনসেপ্ট। আপনার অবশ্যই যেমন ধরেন যেই অপরাধটা সেটা উইলফুল করেছে কিনা সেইটা তাকে প্রমাণ করতে হবে। যখনই এই কেসটা সে কোর্টে আসতেছে, এই কেসটা প্রথমেই আসলে ধরেন রিট জুরিসডিকশনে যদি আসে, স্টে হয়ে গেল, এই যে স্টে হলো, এই মামলাটা আপনি শুনিয়ে হাইকোর্টের জাজমেন্ট হওয়া, তারপর অ্যাপিলেট ডিভিশনে যাওয়া, অ্যাপিলেট ডিভিশনের পরে আবার রিভিউ হওয়া, এখানে 15 to 20 ইয়ার্স আছে। তাহলে এই 15 to 20 ইয়ার্স আপনি যে মামলা, এবং যদি গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানের মামলা, সাধারণত এগুলি খুব কুইক পারসু হয় না, এগুলি পড়ে থাকে, কারণ এখানে যে এডিশনাল এক্সপেন্ডিচার বা ওইভাবে লয়ার্সদেরকে ইকুইপড করা সেইভাবে করা হয় না, যার ফলে এই মামলাগুলি খুব বেশি স্পিডি হয় না। তো আমার কাছে যেটা ওনার একটা জিনিস আমার কাছে অনেক মনে হলো যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যেটা কর্পোরেট গভর্নেন্স 2018-এর যেই ব্যাপারটা নিয়ে আসতেছে, সেইটা আমার কাছে মনে হয় যেটা সিঙ্গাপুর বা ইন্ডিয়া বা অন্যান্য দেশে আপনার একটা ডাইরেক্টর ইন্ডেক্স আছে, এবং সেই ডাইরেক্টর ইন্ডেক্সে কারা ডাইরেক্টর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে চায় তাদেরকে কিন্তু আবার ওইটা রেজিস্টার করার পরে আবার রেগুলার আপডেট হইতে হয়, তাকে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে রেগুলার আপডেট হয়। তারপরে ওই লিস্টের ভিতর থেকে যেই পাবলিক লিস্টেড কোম্পানি যার ডাইরেক্টর লাগবে, ওই কোয়ালিফিকেশন যেটা তার সাথে ম্যাচ করে, সে ওইখান থেকে স্পেসিফিক ওই ডাইরেক্টরদের নেয়। তাহলে কি আপনার এখানে মামা, চাচা বা দুলাভাই অন্য কাউকে আর কিন্তু নেওয়া হচ্ছে না, আপনি কিন্তু কম্পিটেন্ট, যে ইকুইপড এবং যিনি সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করবে আপনার ওই অর্ডিনারি শেয়ার হোল্ডারদের, তারাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হচ্ছে ওখানে, এবং তারা কিন্তু ভ্যালু অ্যাড করছে। কিন্তু এখন যাদেরকে নিচ্ছেন তারা তো কোনো ভ্যালু অ্যাড করে না, এবং আপনার যাকে ইচ্ছা তাকে, এবং সে কিন্তু ওই সিকিউরিটি হিসেবে কাজ করে না, যেটা ইনভেস্টরদের, প্রাইভেট অর্ডিনারি শেয়ার হোল্ডারদের আপনি সিকিউরিটি হিসেবে তাকে পাঠাইছেন, সে কিন্তু সেটা করছে না। সেই জন্য, এবং তাকে কিন্তু তখন আপনি অ্যাকাউন্টেবল করতে পারবেন যে ইউ আর ইন বোর্ড, তোমার তো ডিসেন্ট কোনো কমেন্ট বা ডিসেন্ট কোনো ছিল না, তাহলে দ্যাট পারসন উইল বি লায়েবল। কিন্তু এখন আপনি তো কাউকে লায়েবল করতে পারবেন না। আরেকটা কথা বারবার আসছে, সেটা হলো যে রিমুনারেশনের একটা ব্যাপার। আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, আপনার ওখানে বোর্ডে মিটিং, ঘন্টার পর ঘন্টা উনি সময় দিচ্ছে, রিপোর্টগুলি পড়ছে, এই যে ইকুইপ, আপনি তাকে 8,000 10,000 টাকা দিচ্ছেন, তার অথচ এই সময়টা সে তার নিজের প্রফেশনে দিলে আরো বহু গুণ সে পাচ্ছে। তো একটা রিজনেবল একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আপনাকে মেনটেন করতে হবে, অনলি দেন আপনি তখন অ্যাকাউন্টেবিলিটির কথা বলতে পারবেন। আদারওয়াইজ ওই অ্যাকাউন্টেবিলিটি বললে হবে না। এবং আরেকটা কনসেপ্ট ডেভেলপ করতে হবে, সেটা আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি অবশ্যই, যেটা হলো যে আপনার বোর্ডে কারা থাকবে। এই বোর্ডে আপনি যেমন ব্যাংকিং ইনস্টিটিউশন যদি হয়, আগে যেমন 4 জন, এখন 3 জন করা হয়েছে। কিন্তু আপনি যদি ডেভেলপড কান্ট্রি, ইভেন ইন্ডিয়াতে ধরেন, মোস্ট অফ দি হলো আপনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। আপনার যে কোনো, আপনি যদি লিস্টেড কোম্পানির দিকে তাকান ইউরোপিয়ান কান্ট্রি, আপনি দেখবেন যে 50 to 70% আসে হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বোর্ডে। এবং এই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, ওই যে ডাইরেক্টর ইন্ডেক্স থেকে আসে, কম্পিটেন্ট লোকজন আসে, এবং এক ফ্যামিলি থেকে একজনের বেশি কোনো অপশনই হতে পারে না। তাহলে 30% থাকে পরিবর্তনের কোনো সুযোগই নেই। আজকে আমরা যে সিচুয়েশন ফেস করছি, স্পেশালি মানি মার্কেটে, যেটা একেবারে লোড ডিজাস্টার হয়েছে, এই সিচুয়েশন কোনোদিন হতো না, কারণ এই কোম্পানিগুলি তো আবার লিস্টেড আমাদের ক্যাপিটাল মার্কেটে। তাহলে টোটাল ইকোনমি একটা কলাপস সিচুয়েশন আসছে বিকজ অফ আমাদের যে পলিসি রিফর্ম, যেটা বা পলিসি থাকা উচিত ছিল, সেই জিনিসটা নাই, ফলো করিনি। তারপরে 1971 76 পর্যন্ত অফ ছিল। 76-এ যখন চালু হয়, তখন আমাদের বোধ হয় অনলি 14 কোম্পানিজ এবং 9 crore নেট ক্যাপ ছিল। সেই 9 crore নেট ক্যাপ 92-তে এসে প্রথম 1 crore টাকার ট্রানজ্যাকশন হয়, এবং 93-তে কিন্তু এই যে আমাদের কমিশন যেটা, এইটা সেট আপ হয়।
এবং 93-র পরে 96-এ আমরা পেপার শেয়ার মনে আছে সবার, 97-এ কিন্তু এই যে মার্চেন্ট ব্যাংকের এদের লাইসেন্স দেয়। 2010-এ আসে আমরা যেই কলাপস করলো মার্কেট, সেইটাও কিন্তু আমাদের এই রেগুলেটরদের মিস্টেকের কারণে। কারণ ব্যাংকের এক্সপোজার 10% তখন ইকুইটির ছিল, সেটাকে তারা 20, 30, 40, 50% পর্যন্ত চলে গেছে। সাডেনলি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাই নভেম্বর বলে দিল, দুর্দশা ছিল সে সময়, হ্যাঁ, কত মানুষ আত্মহত্যাও করেছিল, হ্যাঁ, বাই নভেম্বর বলে দিল যে না হলে এমডিদের চাকরি থাকবে না। এই যে যে ডিজাস্টার সিচুয়েশন, তারপর সেই 2010-এর পরে 2013-এ এসে আমরা দেখলাম ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট হলো। সেই ডিমিউচুয়ালাইজেশনের পরে আমরা দেখলাম যে স্ট্র্যাটেজিক পার্টনার আসলো, এবং এত বড় দুইটা এক্সচেঞ্জের, সাংহাই স্টক এক্সচেঞ্জের, তাহলে সেই জায়গা থেকে যেই ডেভেলপমেন্টটা আমরা এক্সপেক্ট করেছিলাম বা যেভাবে ফ্লারিশ করবে, সেই ফ্লারিশনেসটা আসে নাই। যেমন ধরেন আমি দেখি আমাদের দেশে লিস্টেড কোম্পানির সংখ্যা কয়টা এবং কারা এখানে। আপনার যদি কোম্পানির লিস্ট দেখেন, আরজেসির যে লিস্ট, সেখানে অ্যারাউন্ড 3 লাখ কোম্পানি আমাদের রেজিস্টার্ড কোম্পানি। তাহলে যদি 3 লাখ কোম্পানি ধরেন রেজিস্টার্ড হয়, তাহলে তো মিনিমাম ধরেন যাদের পেইড আপ ক্যাপিটাল, যেমন আমাদের ওই সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 69-এর ওই 2A-তে আছে, যে কোনো আপনি যদি নিউ শেয়ার অ্যালট করতে হয় এসএসসির পারমিশন নিতে হয়, কিন্তু সেইটাকে আবার সার্কুলার দিয়ে একবার করা হয়েছিল 50 লাখের উপরে যদি হয় তাহলে এসএসসির পারমিশন, পরে সবগুলি আপনার তারা ইয়ে করে দিল, বাতিল করে দিল। কিন্তু এইটা বাতিল করা আমার কাছে মনে হয় ঠিক হলো না, কারণ একটা বার রাখা উচিত ছিল। অথবা ধরেন এতগুলি কোম্পানি, সেই কোম্পানিগুলি লিস্টেড হচ্ছে না, অথচ সেই কোম্পানিগুলির ধরেন জনসাধারণের যে পার্টিসিপেশন সেটা হচ্ছে না, তাহলে সেই জায়গাটা তো একটু হাত দেওয়া দরকার ছিল, যেটা সবসময় আমরা বলি। কিন্তু এখন এই যে যারা লিস্টেড হবে, এই হবেটা কেন? এখন রেগুলেটরদের যেই ধরেন আমাদের যেই স্টেক হোল্ডার্স, স্পেশালি যারা রেগুলেটরস, ইকোসিস্টেমটা এমনভাবে করা উচিত যেখানে আপনাকে ফোর্স না, আপনি ইন্সপায়ার হবেন লিস্টেড হওয়ার জন্য। এখন আপনি ফিসক্যাল ইনসেন্টিভ এমনভাবে, এতটা একসময় এটা 10% ছিল, সেটাকে রিডিউস করতে এখন চলে আসছে 2.5% যদি ভার্চুয়ালি দেখেন। তাহলে একটা কোম্পানি কেন লিস্টেড হবে? তাহলে এখন যত ভালো রেগুলেটরি হোক, ভালো কোম্পানি যদি আপনি তাকে বেনিফিট না দেন, সে যে ওই উপকারিতাটা যদি না বোঝে, আমি লিস্টেড হলে আমার এই বেনিফিটেডগুলি আছে, একটা সার্টেনলি তার ভ্যালুয়েশন হবে। সেকেন্ডলি হলো লিকুইড হয়ে যাচ্ছে তার ইয়েটা। এখন তার তো ইনসেন্টিভ, এই যে অ্যাকাউন্টেবিলিটি, এত ধরনের অ্যাকাউন্টেবিলিটি আসতেছে, সেটার জন্য একটা ইনসেন্টিভ লাগবে না? সেই ইনসেন্টিভটা বারবার বলা হচ্ছে, কিন্তু সেই ইনসেন্টিভটা দিচ্ছে না, যার জন্য যারা ইস্যুয়ার এখানে যে কোম্পানিগুলি লিস্টেড হচ্ছে, সেই কোম্পানিগুলি তো ভালো কোম্পানি আসছে না। এখন ভালো কোম্পানি না আসার কারণে আপনার আসতেছে অল জাঙ্ক। এখন জাঙ্ক এসে কি করছে, সে লুট করার ইন্টেনশন, এবং অ্যাকচুয়ালি সে লুটই করছে। তাহলে আপনি ভালো কোম্পানি তো আপনাকে এখানে আনতে হবে, তাহলে সেই ভালো কোম্পানি আনার জন্য তো আপনাকে ওয়ে আউটটা করতে হবে। তাহলে সেই ওয়ে আউটের তো ফার্স্ট থিং, আপনি যে কথাই বলি, ইনসেন্টিভ বাড়াতে হবে। আপনি ফিসক্যাল ইনসেন্টিভ যদি এখানে দেন, তাহলে ভালো কোম্পানি লিস্টেড হবে, এবং ভালো কোম্পানি লিস্টেড যখন হবে, যখন ধরেন নর্মালি একটা ভালো কোম্পানি, তার গুডউইল অনেক বেশি, রেপুটেশন অনেক ভালো, এখন তাকে যদি আপনি ফিক্সড প্রাইসে আনতে চান, 10 টাকা প্রাইস, সে তো ফিক্সড প্রাইসে আসবে না। তাকে আপনাকে বুক বিল্ডিং, তখন যদি বুক বিল্ডিংয়ে দেন, তাহলে তাকে ফেয়ার ভ্যালুয়েশনটা দিতে হবে, তাহলে তাকে তো প্রপার প্রিমিয়ামটা আপনার তাকে দিতে হবে, আর প্রপার প্রিমিয়াম না দিলে তো সে আসবে না। তাহলে এই যে জেনারেল যেই মার্কেটটা 54-এ শুরু হয়েছে, আজকে 2025, যেই মার্কেটে 2010-এ আমাদের নেট ক্যাপ টু জিডিপি 50% ছিল, আজকে যদি ইকুইটি ধরা হয় 7% অ্যারাউন্ড, তাহলে এই জায়গায় কেন থাকবে এই মার্কেট? অথচ এই মার্কেটের পরে মার্কেট, চাইনিজ মার্কেট বা অন্যান্য মার্কেট, তারা কত ফ্লারিশ করেছে। ভিয়েতনাম, বাংলাদেশ কেন করতে পারছে না? আপনি যদি নেট ক্যাপ টু জিডিপি অন্য কথার কথা হংকং, সিঙ্গাপুর বা ইউরোপিয়ান কান্ট্রি ধরেন, যাদের দেখা যায় 100%-এর উপরে, তো আমরা এত পিছনে কেন থাকবো? তাহলে নিশ্চিত কোথাও আমাদের ডিফল্ট আছে। একটা যদি ডেভেলপড ইকোনমির দিকে আপনি তাকান, দেখবেন যে ওখানে তাদের ওই ডিবেঞ্চার বা বন্ড মার্কেট, সেটা হলো 100%-এর মধ্যে 70 to 75% থাকে, ইকুইটি থাকে হলো 20 to 25% বা 30% অ্যারাউন্ড। সেই জায়গায় বাংলাদেশের, আমাদের এই লাস্ট ইয়ে ছাড়া তো বন্ড বা ডেরিভেটিভ বা ডিবেঞ্চারের কথা তো আমরা চিন্তাও করতে পারি না, বাট এখন কিছু একটা শুরু করেছে।
কিন্তু সেই মার্কেটটা তো বড় হতে হলে এদেরকে পার্টিসিপেট করতে হবে এবং সেইটার তো একটা ইকোসিস্টেম ডেভেলপ করে দিতে হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, এদেরকে ইন্সপায়ার করতে হবে। ইন্সপায়ার করতে হলে ফিসক্যাল ইনসেন্টিভ বাড়াতে হবে। সেকেন্ড অফ, মানি মার্কেট থেকে আপনার যখনই এক্সটার্নাল ফাইন্যান্স প্রয়োজন হয়, আপনি মানি মার্কেটে ব্যাংকে যে কোনো একটা ব্যাংকে যাচ্ছেন, আপনাকে স্ট্রেইট চাওয়ার আগে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন। অথচ আপনি যদি এই মার্কেটে আসেন, আপনার এই এক্সটার্নাল ফাইন্যান্সের জন্য আপনাকে 2 to 3 years অপেক্ষা করতে হয় এবং এই প্রসেস 2 to 3 years অপেক্ষা করার পরে তারপরে আপনি ফান্ড পাবেন। তাহলে এই 2 to 3 years আপনি কি করবেন? তখন তারা কি করে? প্লেসমেন্টের বাণিজ্য শুরু করে। এই প্লেসমেন্টের বাণিজ্য করে বিভিন্নভাবে জিনিসটাকে আরো কলুষিত করে। তাহলে আপনাকেই কিন্তু ইকোসিস্টেমটা ডেভেলপ করে দিতে হবে, যেখানে ফিসক্যাল ইনসেন্টিভটা প্রপার থাকতে হবে এবং অবশ্যই সেগ্রিগেট করে দিতে হবে যে এত অ্যামাউন্টের লোন বা এই ধরনের লোন হলে তোমাকে এত পার্সেন্ট ক্যাপিটাল মার্কেটে যেতে হবে, এত পার্সেন্ট তোমার ব্যাংক থেকে আসতে হবে। আরেকটা অবশ্যই যেটা আমরা সবসময় বলি, যে আপনার যে পেইড আপ, সেই পেইড আপের কত পার্সেন্ট বেশি আপনি লোন নিতে পারবেন। ধরেন আগের দেখা, আমাদের নিজের দেখা যেটা, কোম্পানি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই, ইনকর্পোরেশন সার্টিফিকেট পাবে, এর আগে সরকারি ব্যাংক থেকে স্যাংশন হয়ে গেছে 100 কোটি টাকা। এই যদি সিচুয়েশন হয়, আর যদি সেইখানে যদি আপনার স্পেসিফিক থাকতো যে পেইড আপ যদি এত হয়, এত পার্সেন্টেজ পর্যন্ত তুমি লোন নিতে পারবা, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলি থাকো না। তাহলে 2015-এ আপনার রেগুলেশন 7-এ আছে যে প্রত্যেকটা ব্যক্তি যারা ম্যানেজিং ডাইরেক্টর, সিএফও এবং বোর্ডের ডাইরেক্টর, 2 জন ডাইরেক্টর, চেয়ারম্যান, সকলকে আন্ডারটেকিং দিতে হয় যে তারা যে ইনফরমেশনগুলি প্রোভাইড করছে, দিস আর অল ট্রু। এবং যদি এই ইনফরমেশন ফলস হয়, আপনি তাকে কিন্তু সেকশন 18 আমাদের যে অর্ডিন্যান্স 1969, সেখানে সেকশন 22-তে পেনাল্টি দিতে পারেন। আবার এই যে পাবলিক ইস্যু রুলস 2015-এ ওই যে প্রসপেক্টাসের কথা বললো, এই যে প্রসপেক্টাসে আপনি যাই বলবেন, ইফ ইটস নট ট্রু দেন ইউ উইল বি লায়েবল ফর ইট। এবং এটা রুল 16-এই বলা আছে যে সেটার জন্য আপনার ওই 69-এ বিচার হবে। এবং এটার সাথে সাথে যেটা অডিটের কথাটা আসলো, যখন আমাদের যে এফআরসি করা হইলো, এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অ্যাক্ট 2015, সেখানে কিন্তু খুব হার্শ পানিশমেন্ট রাখা আছে, যেটা অন্য কোনো প্রফেশনে নাই। যেমন সেকশন 48-এ 5 ইয়ার্সের ইমপ্রিজনমেন্ট রাখা আছে, এটা কোথাও কোথাও নাই। 5 ইয়ার্সের ইমপ্রিজনমেন্ট প্লাস 5 লাখ টাকা যদি কোনো ইয়ে হয়। তারপর সেকশন 33-তে বলা আছে আপনার লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারবে। তাহলে আইন, ল ইজ কিন্তু সেখানে অনেক স্ট্রং ল আছে, কিন্তু এটা যে আপনি এক্সিকিউট করবেন, ওই জন্য বারবার আমি বলছি যে আপনার ইকোসিস্টেম 1954-এর মার্কেট 2025-এ এই স্টেজ বা এই সিনারিও হওয়ার কথা না। এটা একেবারে ডিজাস্টার। যদি আপনি সুদান বা অন্য দেশের, যেই সব দেশে যে আপনার কি বলে ক্যাপিটাল মার্কেট নাই বললে, তাদের সাথে কম্পেয়ার করলে আমাদেরটা হয়তো মানাবে, কিন্তু আমাদের সাথে যদি ভিয়েতনাম বা সিঙ্গাপুর, এটা কোনোদিন সিনে আসবে না। এটার কারণটা কি? কারণটা ওই যে ইকোসিস্টেম। ধরেন আপনি যারা চেয়ারে আসতেছে, এই চেয়ারে আসতেছে যে ওই যে ফিট অ্যান্ড প্রপার যে একটা টেস্টের কথা বলা হচ্ছে, এই টেস্টে কেউ আসতেছে, সবাইকে এখানে বসানো হচ্ছে। তাহলে যে বসছে তাকে তো পারপাস সার্ভ করতে হয়, আর যখনই পারপাস সার্ভ করতে হয় তখন এরকম জিনিস ঘটবেই। এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রপার রাইট পারসন, যারা ক্রেডেনশিয়াল যারা আছে, তাকে সেই জায়গায় দিতে হবে। তাহলে মেরিটোক্রেসিকে সবসময় প্রায়োরিটি দিতে হবে। আপনি যদি মেরিটোক্রেসিকে প্রায়োরিটি দেন, তাহলে অটোমেটিক্যালি আপনি দেখবেন যে এটা ডেভেলপ হবে। আর যদি আপনি এটার প্রায়োরিটি না দেন, এটা ডেভেলপ করা যাবে না। তাহলে আমাদেরকে অনেকগুলি কাজ একসাথেই করতে হবে। আপনি ওই পিসমিল বেসিস করলে কোনো লাভ হবে না। এখন আপনি পাবলিক ইস্যু রুলস 2015 এটা অ্যামেন্ডমেন্ট করবেন, আপনি ধরেন ভ্যালুয়েশন যেটা বুক বিল্ডিংয়ের, সেটা অ্যামেন্ডমেন্ট করলেন, কিন্তু আপনার আসল যেই জায়গা, যেটা দেখে ইনভেস্টররা আসবে, সেই জায়গায় আপনি হাত দিচ্ছেন না। কেন আপনি ফিসক্যাল ইনসেন্টিভ কেন আপনি বাড়াবেন না লিস্টেড কোম্পানির জন্য? এটা বারবার সবাই বলতেছে। তাহলেই তো ভালো কোম্পানিগুলি আসতেছে। যদি ভালো কোম্পানি আসে, জেনারেল অর্ডিনারি লোকজন তো অটোমেটিক্যালি আসবে ইনভেস্টমেন্টে। আপনি এক জিপি যখন মার্কেটে লিস্টেড হয়, কত বিনিয়োগকারী আসছে, আসলে সেইটা আপনি চিন্তা করেন। তাহলে সেই জায়গাটা কিন্তু বারবার গভর্নমেন্টকে বলা হচ্ছে। আমি জানি না কি কারণে তারা এই জায়গাটা হাত দিচ্ছে না। কারণ আপনি যদি অ্যাকাউন্টেবিলিটি বাড়াচ্ছেন, যখনই একটা কোম্পানি লিস্টেড হচ্ছে, তার যে কোয়ার্টারলি কতগুলি রিপোর্ট তাকে ডিএসসি, সিএসসি এবং কমিশনে জমা দিতে হয়, আর অথচ যদি সেই লিস্টেড না হয়, তাহলে তার এগুলি কোনো কিছুই লাগতেছে না। তো সে কেন আসবে বলেন আমাকে?
তাহলে তো সেই জায়গাটাকে আপনাকে ইউজ করতে হবে। ফিসক্যাল ইনসেন্টিভে যে কথাটি বলে, এবং আপনার যে টাইমিংটা, ডিউরেবিলিটি, কেন 3 ইয়ার্স লাগবে? মোস্ট অফ দি ইউরোপিয়ান মার্কেট আপনার 30 to 60 ডেজের মধ্যে লিস্টেড হচ্ছে, তো আমার দেশে কেন 3 ইয়ার্স লাগবে? সেটা কেন আমি কমাবো না? অধ্যাপক আলামিন, উনি বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরলেন, সেই জায়গায় আসলে আমরা কেন নিজেদেরকে তৈরি করতে পারিনি? আমাদের সক্ষমতা বা সক্ষমতার কতটুকু আর অক্ষমতার জায়গাগুলো কি কি ছিল? আমাদের এখানে মেইন প্রবলেম হচ্ছে কোঅর্ডিনেশন। ধরেন একজন ফরেন ইনভেস্টর আসলো, আমাদের এনবিআর একরকম বলছে, বিসেক আরেক রকম বলছে, ইডরা একরকম বলছে, এক একজন এক একভাবে বলছে। তাহলে একজন বাইরে থেকে এসে তো সে বুঝতে পারবে না সে আসলে কি করবে। পৃথিবীর কোথাও তো এরকম কিছু নাই। তাহলে আমাদের যদি যে জায়গাগুলোতে আসলে কোঅর্ডিনেশন দরকার, একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো যদি হয়, কারণ আমরা স্টাডি করে দেখেছি ইন্ডিয়া থেকে 5 থেকে 7 মাসে একটা আইপিও লিস্টেড হয়ে যাচ্ছে, 5 to 7 মান্থ। শ্রীলঙ্কায় সেটা হচ্ছে 9 মাসের মতো, কিন্তু বাংলাদেশে সেটা 3 বছরের উপর চলে যাচ্ছে। তাহলে এই যে দীর্ঘসূত্রিতা, এটাকে কমিয়ে আনার জন্য কিন্তু অনেকগুলো কাজ ওভারল্যাপড হয়। সেটাকে আমরা যদি একটু সিনক্রোনাইজ করে ফেলতে পারি, তাহলে হয়তো এখান থেকে আমরা অল্প সময়ের মধ্যে এটাকে প্রসেস করে নিয়ে আসতে পারবো। আর ধরেন যতক্ষণ না পর্যন্ত আপনি ফিসকাল বেনিফিটের কথা উনি যেটা বললেন, এটা সিগনিফিকেন্টলি যদি গ্যাপটা ভিজিবল না হয়, তাহলে কিন্তু আগ্রহী হবে না। আবার অনেক ক্ষেত্রে আপনি গ্যাপ বাড়িয়ে দেওয়ার পরেও তাকে আসার জন্য যদি অন্য কোনোভাবে বাধ্য না করেন, সে মনে করবে আমি ট্যাক্স প্রয়োজন একটু বাড়িয়ে দিব, হ্যাঁ, তারপরে আমি গভর্নমেন্টের এত কমপ্লায়েন্সে যাব না। কারণ সিদ্ধান্ত আমার হয় ডাইনিং টেবিলে, আমি কেন পাবলিকের কাছে ছেড়ে দিব? আমি ডাইনিং টেবিলে বসে সিদ্ধান্ত নিচ্ছি, হ্যাঁ, আমরা এই করছি ওই করছি, আমি বাইরে যাওয়ার তো দরকার নাই। তাহলে যে ফ্যামিলি বা আমাদের যে ধরনের ব্যবসা এখন যে আমরা পার্সেন্টেজ অফ হোল্ডিং দিয়ে যেভাবে বোর্ডে রিপ্রেজেন্ট করছি, সেটাকে যদি আমরা একটু স্ক্যাটার করতে না পারি, বাড়াতে না পারি, বা যাকে তাকে আমরা যদি মনে করি যে আমরা তাকে লিস্টেড করার জন্য যা যা দরকার সেগুলোকে দেওয়ার পরও আসছে না, তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা আমরা নিতে না পারি, তখন সে লিস্টেড হবে না। তো সেই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ভাবছি যে যাতে করে আসলেই তাদেরকে নিয়ে আসা যায়। কারণ আমরা যদি ব্যাংকিং খাতে একটা লিমিট ফিক্স করে দেই, তাহলে কিন্তু বাধ্যতামূলকভাবে তার পুঁজি নিতে এখানে আসতে হবে। গভর্নমেন্ট যেখানে ধরেন 3,500 4,000 কোটি সুকুকের জন্য নিচ্ছে, 9.5% রেটে প্রচুর লোক ইন্টারেস্টেড হচ্ছে। তাহলে আমরা কেন দেশের বাজারে যে সুকুকটা নিয়ে আসছি, এটা একজনকে 3,000 কোটি টাকা দেওয়ার জন্য, তার কোনো অস্তিত্ব নাই, ট্রাস্টি কোনো কাজ করে নাই, অ্যাসেট বুঝে নেওয়ার কথা বুঝে নেয় নাই। এখন বিপাকে পড়েছে কারা? প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। তারা ইচ্ছা করে কিন্তু করে না, তখন রেগুলেটর তাকে প্রেশারাইজ করে করেছে। তাহলে এই যে বাজারের টাকাটা নষ্ট হলো রেগুলেটরের হেল্পে, তাহলে এইটার দায়টা কে নিবে? এখন ইনস্টিটিউশনগুলো তো ক্রিপল হয়ে গেছে। তাহলে আমরা যে কাজটা করার চেষ্টা করছি, এই ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না থাকে। এবং অনেকে ফোর্স সেল দেওয়ার সময় কি করে, ফোর্স সেলটাকে স্টপ করে রেগুলেটরের পক্ষ থেকে। আমরা লিখে দিয়েছি উল্টো এবারের আইনে সংস্কারের মধ্যে, যে যদি একটা নির্ধারিত সময়ে ওই এন্টিটি সেল না করে 25 টাকা করে ওই যে ইনভেস্ট করছে তাকে উল্টা দিতে হবে ওই হাউসের। তাহলে হাউসকে তো তখন বলবে যে আমি তো টাকা দিব না, আমি আগে সেল করে দিব। তাহলে ফোর্স সেলটা যদি আগে দেওয়া হতো, যেহেতু বিভিন্ন কারণে আমরা ম্যানিপুলেট করে প্রাইসটাকে একটা লেভেলে নিয়ে গেছি, তাহলে ফোর্স সেলটা তখন যদি আমি তখন দিয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু এত বড় একটা ক্রাইসিস ক্রিয়েট হতো না এবং ফান্ড সব জায়গায় স্টাক হয়ে যেত না। আপনার আইসিবি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা দেউলিয়ার মতো অবস্থায় আছে, 3,000 কোটি টাকা দিলেও এখানে কিছুই হচ্ছে না। এবং মানুষের সীমাহীন প্রত্যাশা, কিন্তু আসলে এটা তো আমরা বাস্তবতা জানি যে এটা দিয়ে কিছুই হবে না। তার আগের যে মানে হাই রেটের ছিল সেগুলোকে তার সার্ভিসিং করেছে, কিছু টাকা রেখেছে, পার ডে 20 কোটি 10 কোটি করে কিনে, এগুলোতে মার্কেটে কোনো ইম্প্যাক্ট পড়ে না। এই জন্য আসলে বাজারটাকে যে অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে, আমরা যত কথাই বলি না কেন, যদি ড্রাস্টিক কোনো অ্যাকশন না হয়, যে অ্যাকশনটা আসলে ভিজিবল হতে হবে, এবং এটা হলে হয়তো কিছু লোক অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এটা হলেও যদি আপনি ক্যান্সারটাকে সরিয়ে দিতে পারেন, দীর্ঘমেয়াদে হয়তো একটা ফল পাবো। কিন্তু আপনি এটাকে যদি জিয়ে রাখেন, যতই কেমোথেরাপি দেন, কাজ হবে না, পেশেন্ট মারা যাবে, লাস্ট স্টেজে চলে যাবে। সেক্ষেত্রে মাসুম, একটা বিষয় আমরা যেটা, অর্থাৎ একটা বিষয় হচ্ছে জবাবদিহিতা, সুশাসন, এই জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। অতীতের বিষয়গুলো যেটা আমি বলেছি, অতীতের 25 যে মার্কেটে 2010-এ আমাদের নেট ক্যাপ টু জিডিপি 50% ছিল, আজকে যদি ইকুইটি ধরা হয় 7% অ্যারাউন্ড, তাহলে এই জায়গায় কেন থাকবে এই মার্কেট? অথচ এই মার্কেটের পরের মার্কেট, চাইনিজ মার্কেট বা অন্যান্য মার্কেট, তারা কত ফ্লারিশ করেছে। ভিয়েতনাম, বাংলাদেশ কেন করতে পারছে না? আপনি যদি নেট ক্যাপ টু জিডিপি অন্য কথার কথা হংকং, সিঙ্গাপুর বা ইউরোপিয়ান কান্ট্রি ধরেন, যাদের দেখা যায় 100%-এর উপরে, তো আমরা এত পিছনে কেন থাকবো? তাহলে নিশ্চিত কোথাও আমাদের ডিফল্ট আছে। একটা যদি ডেভেলপড ইকোনমির দিকে আপনি তাকান, দেখবেন যে ওখানে তাদের ওই ডিবেঞ্চার বা বন্ড মার্কেট, সেটা হলো 100%-এর মধ্যে 70 to 75% থাকে, ইকুইটি থাকে হলো 20 to 25% বা 30% অ্যারাউন্ড। সেই জায়গায় বাংলাদেশের আমাদের এই লাস্ট ইয়ে ছাড়া তো বন্ড বা ডেরিভেটিভ বা ডিবেঞ্চারের কথা তো আমরা চিন্তাও করতে পারি না, বাট এখন কিছু একটা শুরু করেছে। কিন্তু সেই মার্কেটটা তো বড় হতে হলে এদেরকে পার্টিসিপেট করতে হবে, এবং সেইটার তো একটা ইকোসিস্টেম ডেভেলপ করে দিতে হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, এদেরকে ইন্সপায়ার করতে হবে। ইন্সপায়ার করতে হলে ফিসক্যাল ইনসেন্টিভ বাড়াতে হবে। সেকেন্ড অফ
মানি মার্কেট থেকে আপনার যখনই এক্সটার্নাল ফাইন্যান্স প্রয়োজন হয়, আপনি মানি মার্কেটে ব্যাংকে যে কোনো একটা ব্যাংকে যাচ্ছেন, আপনাকে স্ট্রেইট চাওয়ার আগে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন। অথচ আপনি যদি এই মার্কেটে আসেন, আপনার এই এক্সটার্নাল ফাইন্যান্সের জন্য আপনাকে 2 to 3 ইয়ার্স অপেক্ষা করতে হয়, এবং এই প্রসেস 2 to 3 ইয়ার্স অপেক্ষা করার পরে তারপরে আপনি ফান্ড পাবেন। তাহলে এই 2 to 3 ইয়ার্স আপনি কি করবেন? তখন তারা কি করে? প্লেসমেন্টের বাণিজ্য শুরু করে। এই প্লেসমেন্টের বাণিজ্য করে বিভিন্নভাবে জিনিসটাকে আরো কলুষিত করে। তাহলে আপনাকেই কিন্তু ইকোসিস্টেমটা ডেভেলপ করে দিতে হবে, যেখানে ফিসকাল ইনসেন্টিভটা প্রপার থাকতে হবে, এবং অবশ্যই সেগ্রিগেট করে দিতে হবে যে এত অ্যামাউন্টের লোন বা এই ধরনের লোন হলে তোমাকে এত পার্সেন্ট ক্যাপিটাল মার্কেটে যেতে হবে, এত পার্সেন্ট তোমার ব্যাংক থেকে আসতে হবে। আরেকটা অবশ্যই যেটা আমরা সবসময় বলি, যে আপনার যে পেইড আপ, সেই পেইড আপের কত পার্সেন্ট বেশি আপনি লোন নিতে পারবেন। ধরেন আগের দেখা, আমাদের নিজের দেখা যেটা, কোম্পানি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই, ইনকর্পোরেশন সার্টিফিকেট পাবে, এর আগে সরকারি ব্যাংক থেকে স্যাংশন হয়ে গেছে 100 কোটি টাকা। এই যদি সিচুয়েশন হয়, আর যদি সেইখানে যদি আপনার স্পেসিফিক থাকতো যে পেইড আপ যদি এত হয়, এত পার্সেন্টেজ পর্যন্ত তুমি লোন নিতে পারবা, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলি থাকো না। তাহলে আপনাকেই কিন্তু রেগুলেটরি বডিকেই কিন্তু এই জিনিসগুলি করতে হবে, একটা প্রপার ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে, এবং সাথে সাথে কিভাবে আপনি ইন্সপায়ার করবেন, ভালো কোম্পানিকে কিভাবে লিস্টেড করবেন। ভালো কোম্পানি হলে আপনার এই বিও অ্যাকাউন্ট বা আপনার ইনভেস্টরের অভাব হবে না। আপনি দেখেন এখন 30 লাখ বিনিয়োগকারী থেকে এসে অ্যাক্টিভ বিনিয়োগকারী 12.5 লাখ অ্যাক্টিভ বিনিয়োগকারী, আর 3.5 লাখ বিনিয়োগকারী যেখানে কোনো শেয়ারই নেই। তার মানে হলো 16.5 লাখ হলো বিনিয়োগকারী। যদি ক্যাপিটাল মার্কেট, তার আপনার 20 কোটি লোকের জায়গায় মাত্র 12.5 যদি ইনভেস্টর থাকে, তাহলে সেটা কি মার্কেট? তো কখনোই আপনি মার্কেট বলতে পারেন না। এবং মার্কেটে যে ধরনের ইনস্ট্রুমেন্ট থাকা উচিত বা যে ধরনের প্রোডাক্ট থাকা উচিত, কয়টা প্রোডাক্ট আপনার আছে? আপনি যদি দেখেন ইন্ডিয়া বা চায়নার মার্কেট বা যদি ইউএসএর, অ্যারাউন্ড 5000-এর উপরে তাদের কোম্পানি লিস্টেড। আমার দেশে আমার কোম্পানি কয়টা? উনি ভালো বলবে যে 12 থেকে 15টা ভালো কোম্পানি যেখানে আপনি হয়তো ইনভেস্ট করতে পারবেন। নিশ্চয়ই ভালো কোম্পানিগুলো কেন আসেনি, বিশদ উত্তর আমরা যাবো। আপনি থাকুন আমাদের সাথে। আলামিন, আপনার কাছে যে বিষয়টি রাখতে চাই, আপনারা যে সুপারিশ কিছু দিয়েছেন, যে টাস্ক ফোর্সটা গঠন করছে, সেই সুপারিশগুলো আসলে কি এবং আসলে এগুলো কতটুকু বাস্তবায়নযোগ্য বলে মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? দেখুন, সুপারিশগুলো দেওয়ার আগে যেহেতু আমরা অংশীজনদের সাথে কথা বলেছি এবং তারা বলেছে প্রত্যেকেই বাস্তবায়নযোগ্য, এবং যারা রেগুলেটর তারাও বলেছে এটা আমরা আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো, সেগুলো কিন্তু আমরা দিয়েছি। কিন্তু এখন যে জায়গাটা আমরা সবচেয়ে বড় সময় নিচ্ছি বা বেশি সময় নিচ্ছি, সেটা হচ্ছে যে ভালো কোম্পানি আনার ক্ষেত্রে আমাদের আইপিও ভ্যালুয়েশন প্রসেসটা কি হবে। সেই ভ্যালুয়েশন প্রসেসে যে আমরা দেখেছি যেটা বুক বিল্ডিং এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন মেথড, কখনো ডাচ মেথড, কখনো বিভিন্ন মেথডের মাধ্যমে বিভিন্নভাবে আনা হলেও এলিজিবল ইনভেস্টর যারা, তারা কিন্তু দেখা গেছে যে শেয়ারগুলোকে একটা ভ্যালুয়েশন করতো, করে তাদের যদি কোনো লক ইন ছিল না, সেটাকে একদম বিক্রি করে দিয়ে তারা বের হয়ে যেত। তারপর এটা পাবলিকের হাতে থাকতো। প্রত্যেকটা বুক বিল্ডিং এ যে স্টকগুলো এসছে, আপনি যদি খেয়াল করে দেখেন, ইস্যু প্রাইসের নিচে চলে আসছে। তার মানে তখন তারা একটা বিভিন্নভাবে ম্যানেজ করেছে, করে একটা আপনার প্রাইস বিল্ড আপ করেছে। তো সেই প্রাইসগুলো যাতে বিল্ড আপ করা না যায়, তার জন্য বেশ কিছু জায়গা আমরা চিন্তা করছি। যেমন ধরেন আপনি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেন, ওখানে কিন্তু অডিটররা খুব ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে দেয়। তারা বলে দেয় যে প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ম্যানেজমেন্ট। উই জাস্ট এক্সপ্রেস আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন হোয়েদার দে ফলো দ্য ডিউ প্রসেস অর নট। তার মানে উনি কিন্তু তার ওপিনিয়নে বলে দিয়েছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন ওনার দায়িত্ব না। এখন অনেক সোসাইটিতে আমাদের প্রত্যেকের পারসেপশন, অডিটর মনে হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে না, তারা শুধু প্রসেসটা ঠিক আছে কিনা তার উপর ওপিনিয়ন দেয়। এখন সেই কারণে আমরা কি করছি, যে ফাইন্যান্সিয়াল প্রিপারেশন যে ম্যানেজমেন্ট করছে, ম্যানেজমেন্টকে একটা রেসপন্সিবিলিটির মধ্যে আমরা নিয়ে আসার চিন্তা করছি। আবার ধরেন যে অডিট ফার্ম সার্টিফিকেশন দিচ্ছে, তাকেও একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসছি। তার জন্য ফিট অ্যান্ড প্রপার লিস্ট তৈরি করছে যে কারা কারা অডিট করতে পারবে। তাদেরকে কিছু পয়েন্টিং দেওয়া হচ্ছে, ফার্মের জন্য কিছু পয়েন্ট থাকবে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির উপর পয়েন্ট থাকবে। এসব বিভিন্ন পয়েন্ট করে আমরা জাজ করব যে টপ এই 10 থেকে 15টা ফার্ম আইপিও অডিট করতে পারবে। শুধু আইপিও অডিটটা যখন একটা ফার্ম করে দিবে, আরেকটা ফার্ম দিয়ে এটা পিয়ার রিভিউ হবে, কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর বেস করে যাবতীয় ডিসিশন। এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যদি ঠিক না থাকে, তাহলে তার উপর বেস করে যে সিদ্ধান্তগুলো হবে সেটা কারেক্ট হওয়ার কোনো স্কোপ নাই। এবং আমরা যে জায়গাটা আরও কাজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ধরেন এই অডিটরের পাশাপাশি অডিট কমিটির কিছু রেসপন্সিবিলিটি আছে আমাদের কর্পোরেট গভর্নেন্স রুলস অনুযায়ী। অডিট কমিটির কাজ কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অডিটর অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ওখানে কোনো ওভারস্টেটেড কিছু আছে কিনা সেগুলো। তো আমরা অডিট কমিটির জন্য কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থেকে অডিট কমিটি হয়,
ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের জন্য একটা আমরা চেকলিস্ট তৈরি করে দিব যে কারা কারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন। তাকে একটা ডিউ ডিলিজেন্স এক্সাম দিতে হবে, এক্সাম দিয়ে ফিট হবে, ফিট হওয়ার পর তার একটা প্যানেল থাকবে, সেই প্যানেল থেকে আপনি পিক করবেন। তাহলে আমরা যে জায়গাগুলোতে কাজ করছি, অডিট কোয়ালিটি বাড়াতে গেলে অডিট ফি বাড়াতে হবে। আপনি যদি ভালো সার্ভিস পেতে চান ইন্ডিপেন্ডেন্টের কাছ থেকে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হচ্ছে অন বিহাফ অফ অল শেয়ার হোল্ডার, মাইনরিটি বলেন আমরা যে কোনো শেয়ার হোল্ডারের রাইট সে প্রোটেক্ট করবে। এখন প্রোটেক্ট করার জন্য তার যদি কোনো শুধু মিটিং অ্যালাউন্স থাকে, কোনো ইনসেন্টিভ না থাকে, তাহলে সে কেন এটা করতে যাবে? তাহলে মাল্টিনেশনাল কোম্পানিগুলো করে কি, মাল্টিনেশনাল কোম্পানিগুলো যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয় তাকে একটা মান্থলি স্যালারি দেয়, এরপর মিটিং অ্যালাউন্স থাকে। তাহলে কি তখন তার উপরে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি স্কোপ বা আপনি যে সার্ভিসটা চাচ্ছেন তার জন্য তাকে আপনি কিন্তু মানে অ্যাকাউন্টেবল করতে পারবেন। বাট আপনি তাকে কোনো বেনিফিট দিবেন না, ইনসেন্টিভ দিবেন না, সব ধরনের বেনিফিট তার কাছ থেকে নিতে চাইবেন, এটা কিন্তু হবে না। তাহলে আমরা অডিট ফির দিকে একটা নজর দিচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট অডিটরদের চেকলিস্টটাকে আমরা একভাবে করতে চাচ্ছি। যেই কোম্পানিটা আসবে সেক্ষেত্রে ইস্যু ম্যানেজারের উপর অনেক রেসপন্সিবিলিটি আমরা দিচ্ছি। অডিটর যেটাকে সার্টিফাই করছে, ইস্যু ম্যানেজার হয়তো আবার সেটাকে সার্টিফাই করার জন্য সময় নষ্ট করবে না, কারণ এভাবে যদি সময় নষ্ট হতে